আরে আরে, আমি তো মজা করছিলাম। তুই এত টেনশনে পড়ে গেলি কেন? ঘেমেও তো গিয়েছিস। আমার এমন মজা পছন্দ না। তে আর কিছু বলার আগে জাঙ্কুক নিজের ফোনটা ধরিয়ে দেয় তের হাতে। ভালো করে চেক করে নিস। এটা বলে এসির পাওয়ারটা বাড়িয়ে দেয় এবং এক গ্লাস জল দেয় তের হাতে। এই নে, খেয়ে নে। খুব ঘেমে গেছিস তুই। তে নিয়ে নেয়, কারণ তার এখন এটা প্রয়োজন। এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে নেয়। ভালো করে ফোনটা দেখে, কিছুই নেই সেটার ভিতরে। কিছুক্ষণ পরে তার নিজের কেমন একটা ফিল হতে থাকে ভিতর থেকে। এমন কিছু যেটা সে আগে ফিল করেনি। খুব গরম লাগছে তার। এই এসির ভিতরেও সে ঘেমে গেছে। ভীষণ অস্বস্তি হচ্ছে দেখে সে বলে, আমি এবার বাড়ি যাই। এখনই চলে যাবি? একটু বস, কত ঘেমে গেছিস। তাও কেমন অস্বস্তি বোধ হচ্ছিল। জাঙ্কুক এসে বসে তার পাশে। তখনই জাঙ্কুকের ঠোঁট জাঙ্কুককে কিস করে দেয়। জাঙ্কুক অবাক হয় না, বরং একটা বাঁকা হাসি দেয়, যেন সে এরকম হবে আগে থেকেই জানতো। আর সেই সময় জাঙ্কুক বুঝতে পারে যে তে ব্যাপারটা জেনে তার খুব ভালোই লাগে, কারণ তে তার লাইফ ফার্স্ট মেন যে ফার্স্ট। সন্ধ্যার দিকে জাঙ্কুক থামে। তে ততক্ষণ অজ্ঞান হয়ে গেছে। জাঙ্কুক খেয়াল করেছে তের ফোনে অনবরত দুটো নাম্বার থেকে কল আসছে। যেহেতু তের ফোনে কোনো পাসওয়ার্ড ছিল না, তাই তের ফোনটা ঘাটাঘাটি করে দেখতে লাগে। দেখে একটা নাম্বার তার সুগার, আরেকটা তের বাবার। তারপরে জাঙ্কুক গ্যালারি চেক করে। তারপর যেটা দেখে সেটা সে ভাবেনি, কারণ তের ফোনে একটা অনেকগুলো ছবি আছে যেখানে সে একটা বড় বাড়ির ভিতরে রয়েছে, মহল টাইপের। তো জাঙ্কুক এটা দেখে একটু অবাক হয়, কারণ থেকে দেখে তার কোনোদিন মনে হয়নি যে সে এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে, তাই সে এত দূর চলে এসেছিল। হঠাৎ তের জ্ঞান ফেরে। জাঙ্কুক সেটা খেয়াল করেনি। তে উঠে জাঙ্কুক আর তার অবস্থাটা দেখে। সে কেঁদে ওঠে। কান্নার শব্দ শুনে জাঙ্কুক তাকায় তার দিকে। তে জাঙ্কুক, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? আগে বলতে ভার্জিন কেন? একটা মেয়ে ভার্জিন কেন হয় জানো না তুমি? জাঙ্কুক শুকনো একটা ঢোক গেলে। তারপর বলে, দেখতে যা হয়েছে তোর ইচ্ছে হয়েছে। তুই তো আমাকে, আমি তোমাকে কি? হ্যাঁ, তুই একটু ঠান্ডা মাথায় ভাব, তোর মনে পড়বে। তোর মাথা তখন খুব যন্ত্রণা করছিল, তাই সে কান্না কান্না থামিয়ে কিছু মনে করার চেষ্টা করে। এই মুহূর্তে টেনশন হচ্ছে তার বহুত। মনে হচ্ছে এখন যদি সে মারা যেতে পারতো তাহলে তার ভালো লাগতো। কোনোদিন ভাবেনি যে এমনটা তার সাথে হবে। তারপরে তার আবছা আবছা মনে পড়ে যে সেই তার ইচ্ছে সবকিছু হয়েছে, আর সেই জাঙ্কুককে তার কাছে এনেছিল। আমি আমি এমন করতে চাইনি বলেতে জোরে কান্না করে দেয়। হঠাৎ সে লক্ষ্য করে জাঙ্কুকের হাতে তার ফোন। এই, আপনি আমার ফোন নিয়ে কি করেছেন? এমনি মানে একটা ছবি দেখছিলাম। আচ্ছা, এই বড় ভাইটা কি তোর? যিনি কি বা করবেন আপনি? তা আমি দেখবো না আমার হোম শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মানে? মানে আবার কি? তুই আমার পুরুষত্ব নষ্ট করেছিস, তোকে একদম দিতেই হবে। আমি কি করে শিওর হব আমার আগে আপনার জীবনে কোনো মেয়ে ছিল না? এতে শিওর হওয়ার কি আছে? তে জাঙ্কুকের কথাবার্তা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তে জাঙ্কুকের কথাবার্তা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। বল, বড় বাড়িটা কি তোর? না, লোকের বাড়িতে ছবি তুলেছি। কেউ ফোন করেছিল? হ্যাঁ, সুভা আর তোর বাবা। আপনি ফোন রিসিভ করেছেন? না, করিনি। কতবার কল করেছেন? এই তো প্রায় 100। কি
কি 100? তোকে আমি তোর সাথে মজা করছি। আচ্ছা দেখতে যা কিছু হয়েছে সেগুলোর দোষ আমাদের দুজনের, আর আমি তোর দায়িত্ব নিতে রাজি আছি। তো চল আমি তুই এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাই। না, আমি এইসব করতে পারবো না আপনার সাথে। তুই পারবি না মানে? তুই আমার সাথে প্রেমও করবি, বিয়েও করবি। এই দেশে ছেলে নিয়ে আইন নেই দেখে কি তুই আমায় রেপ করে ছেড়ে দিবি? আপনি কি পাগল না অন্য কিছু? আমি তোর প্রেমে পাগল। কারণ সে জানে যদি সেই জাঙ্গুরের কথা তার না মেলায় তাহলে অন্য কিছু হতে পারে। চল দে তোকে ফ্রেশ করে দিই বলে জাঙ্গুর থেকে কোলে তুলে নেয়। তারপর দুজন ফ্রেশ হয়ে ড্রেস ঠিক করে নেয়। জাঙ্গুর জিমিনকে কল করে। জিমিন এসে তারপর জাঙ্কুক বলে, দেখতে 8টা বাজে, চল তোকে তোর বাড়ি দিয়ে আসি। তাই কি আমি এখানে থাকবো? থাকতেও পারিস, আমার কোনো অসুবিধা নেই। তোর মতো জানোয়ারের সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। যদি কথা না বলি তাহলে বাড়ি যেতে পারবো না, তাই না হয় জাঙ্কুক আর জিমিন তের বাড়ি পর্যন্ত যায়। বাইরে সুগা ছিল অনেক টেনশনে। সুগাকে দেখে জিমিন অনেকটা আপসেট হয়ে পড়ে। যাই হোক, জিমিন গাড়ি থেকে নামে, তেও বের হয়। জিমিন তেকে দিয়ে আসে। সুগা তো তেকে দেখে জড়িয়ে ধরে। তখন থেকে ফোন করছি তোকে, ফোন ধরসনি কেন? এমনি ব্যস্ত ছিলাম, চল ঘরে চল। সুগা জিমিনকে খেয়াল করেনি, এতে জিমিনের খারাপ লাগে। তারপর দুজন সুগা আর তে যখন ঘরের ভিতর ঢুকে যায় তখন জিমিন বলে, তে সাবধানে থাকিস। তে মাথা নেড়ে হ্যাঁ জানায়। কি ব্যাপার, তুই ওর সাথে কি জন্য গিয়েছিলি? পরে বলছি, ঘরে চল। জিমিন ভেবেছিল হয়তো সুগার তাকে দেখে কিছু একটা বলবে, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল নর্মাল, যেন জিমিনকে সে চেনেই না। জিমিনের এতে খারাপ লাগে। জিমিন চোখে জল মুছতে মুছতে গাড়িতে এসে বসে। জাঙ্কুক বলে, একটা ছেলের জন্য আর কতই বা চোখে জল ফেলবি? তুই বুঝবি না, তুই তো কাউকে ভালোই বাসিস নি। যাই হোক জিমিন, তোকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? তে না ভার্জিন ছিল। কি? হ্যাঁ, আর ওরা সুগার মধ্যে তেমন কোনো ওরকম সম্পর্ক নেই। সত্যি? তার মানে আমার একটা চান্স আছে? হয়তো। তে তোর হাঁটতে অসুবিধা হচ্ছে? না না, এমন কোনো। সত্যি করে বলতে জিমিন তোর সাথে কি করেছে? ও কি তোকে নিয়ে গিয়ে মেরেছে? হ্যাঁ হ্যাঁ বলা ছাড়া তার না বলার মতো কোনো উপায় ছিল না। এমনিতে সব তো জিমিনের জন্যই হয়েছে। কেন করলো? কারণ ও তোকে পছন্দ করে আর ওর মনে হয় যে তুই আমাকে পছন্দ করিস। কোথায় কোথায় মেরেছে তোকে? বাদ দে না। রান্না করেছিস? হ্যাঁ করেছি, আয়। জিমিন গাড়িতে তের কাছ থেকে জেনে নিয়েছিল সুগার কেমন কেমন কি পছন্দ। সেই মতো সে একটা পিঙ্ক কালারের থ্রি পিস পরে আসে। জিমিনের বডির সাথে জামাটা ভালোই মানিয়েছে। কলেজের সব ছেলে হা করে তাকিয়ে আছে জিমিনের দিকে, কারণ জিমিন আগে এরকম কিছুই পরেনি। মারাত্মক সুন্দর লাগছে তাকে জামাটাতে। সে ক্লাসে যায়, গিয়ে দেখে কোনো বেঞ্চ ফাঁকা নেই। সামনের দিকে একটা আছে যেখানে সুগা বসেছে, পাশে একটা জায়গা আছে, মানে একটা বেঞ্চে 2 জন করে বসা যায় সেই সিস্টেমে। লেট করে ফেলেছিল সে, সেই জন্য দেরি করে যায়।
বাকিরা কেউ সুগার পাশে বসেনি, ভেবেছিল তে আসবে, তারপর তে বসবে। আর ভার্সিটির সবাই ওদেরকে কাপল ভাবে। আচ্ছা, আমি না এই ভার্সিটি আর কলেজটা মানে মিক্স করে দিচ্ছি, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, মানে হয়ে যাচ্ছে এরকম। ভার্সিটির সবাই তে আর সুগাকে কাপল ভাবে, সেই জন্য সুগার পাশে কেউ বসেনি। এরপরে ক্লাস শুরু হয়ে যায়। জাঙ্কুক আজ আসেনি। টিচার এসে দেখে সামনে একটা সিট ফাঁকা, আর জিমিন লাস্টে গিয়ে বসেছে। জিমিন, তুমি ওখানে বসেছো যে, সামনে একটা সিট আছে, দেখতে পাওনি? না মানে স্যার। এসো, সামনে এসে সুগার পাশে বসো। জিমিন গিয়ে সুগার পাশে বসে, কিন্তু এবার একটু অন্য কিছুই হয়। সুগার যেখানে তাকে পাত্তা দিত না, জিমিনকে দেখে একটা মুচকি হাসি দেয় আর বলে, সুন্দর লাগছে তোমাকে। জিমিনের মুখ তো পুরো টমেটোর মতো ফুলে যায়। ক্রাশ প্রশংসা করলে সবারই ভালো লাগে। এর পরের পিরিয়ডে ক্লাস টেস্টে কেমিস্ট্রির রেজাল্ট দেওয়া হবে, যেখানে মোটামুটি প্রায় সবাই ভালোই করেছে। কয়েকজন একেবারেই কিছু পারেনি, তাদের মধ্যে একজন জিমিন। জিমিন পড়াশোনায় অতটা ভালো না, খারাপও না, অ্যাভারেজ স্টুডেন্ট, বাট জিমিনের ম্যাথ অনেক ভালো। আর ওদের কেমিস্ট্রির টিচার অনেকটাই রোড। যদি এই খাতা কেউ বাড়ি থেকে সই করিয়ে না আনো, তাহলে কিন্তু আমি কাউকে পরীক্ষায় বসতে দেব না, কথাটা যেন মনে থাকে। এই বলে সে জিমিনকে দাঁড় করায়। এই যে, তো তোমার সঙ্গী কোথায়? স্যার আসেনি আজকে। সেটা তো দেখতেই পারছি। কই, জাঙ্কুকের মতো পড়াশোনা তো করো না, দুজন তো সেই লাস্ট বেঞ্চে গিয়ে দুজন তো আড্ডাই দাও। পরের বার থেকে ভালো করার চেষ্টা করবো স্যার। এই বছর তো এটাই শুনে যাচ্ছি যে পরের বার থেকে ভালো করার চেষ্টা করবে, বছর তো শেষ হতে গেল। জিমিন একটা শুকনো ঢোক গেলে। জাঙ্কুক যেন সব থেকে বেশি পেয়েছে, পুরো ফুল নাম্বার পেয়েছে ও, আর তুমি পাসটাও করতে পারলে না এই টেস্টে। জিমিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার আর কিছু বলার নেই। তুমি যে ম্যাথে ভালো সেটা আমি জানি, কিন্তু ওই অঙ্ক দিয়ে না জীবন চলবে না, তো এইদিকেও ফোকাস করো। আগের বার কি পরীক্ষায় পাস করেছিলে কেমিস্ট্রিতে? হ্যাঁ স্যার। পাস নাম্বার থেকে কত বেশি পেয়েছিলে? স্যার 3। ও 3, ভালো ভালো, বসো। জিমিনের খুব খারাপ লাগে স্যারের কথা শুনে। স্যার যাওয়ার পরে সুগা জিমিনকে বলে, আরে স্যার ওরকম বলে একটু, উনি শুধু আমাকেই বলে। কই, অন্যদের তো বললো না, আমাকেই বলতে হলো, আমি কি? আরে আরে কষ্ট পেও না, কিছু হবে না। এমনিতে জিমিন বলছি কি, লাঞ্চের পরে তো ম্যাথ, আর আমি না হোমওয়ার্কের একটা অঙ্ক পারিনি, তুমি কি একটু করে দেবে আর আমাকে বুঝিয়ে দেবে? জিমিন তো অনেক খুশি হয়ে যায়, আগের সব কথা ভুলে যায় সে। কি সত্যি? হ্যাঁ সত্যি, দাও করে দিই। কি তে, ভালো লাগছে তো? ভালো লাগছে, কিন্তু আমি তোমাকে তো বললাম যে আমার আমার শরীরটা ব্যথা। তোমাকে আমি হাঁটিয়েছি এখনো পর্যন্ত, ওইখান তোমার বাড়ি থেকে এই পর্যন্ত বাইকে নিয়ে আসলাম, এইখান থেকে তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি। আপনার ভয় হয় না যদি কেউ দেখে ফেলে? হয়, না দেখেই তো নিয়ে আসলাম, হলে কি আর নিয়ে আসতাম? আপনার বাবা এমএলএ, সবাই যদি জেনে যায়। উফ তে, আমি কারোর বাবাকে ভয় পাই না, নিজের বাবাকেও পান না। আসলে তে শরীরটা ভালো লাগছিল না দেখে সে কলেজে যায়নি, আর জাঙ্কুক তাকে পার্কে নিয়ে এসেছে তার মুডটা ঠিক করার জন্য। তো আমরা কালকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই তো? তাহলে একটা কিস দে এখানে সবার সামনে।
তে দিচ্ছে না দেখে জাঙ্কুক নিজেই নিয়ে নেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। সুগা জানতো না জাঙ্কুক আর তের রিলেশনের ব্যাপারে। আর অন্যদিকে জাঙ্কুক আর তের রিলেশন তো অনেক ভালো হয়ে গেছে। মানে দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসতে শুরু করেছে এই কদিনে। আর জিমিন আর সুগা অনেকটা ক্লোজ হয়ে গেছে, বাট সুগা জিমিনকে অতটা পাত্তা দিতে চায় না। জিমিন তো সুগাকে অন্য চোখে দেখে, কিন্তু সুগা জিমিনকে ফ্রেন্ডলি মনে করে। কি রেতে, তুই এসব গোছাচ্ছিস, কোথায় যাবি? তোকে দুদিন আগে বললাম না বাড়িতে যাব। আচ্ছা আমি দিয়ে আসি, চল। না থাক, আমি চলে যাব, তুই কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে না তোর? ঠিক আছে। কলেজ থেকে তাদের বাড়িটা বেশি দূরে না। সুগা যাওয়ার পরেই তে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে জাঙ্কুক অপেক্ষা করছিল। তুই আর কবে আসবি? পরীক্ষার 2 সপ্তাহ আগে। কি, পরীক্ষার আগে অবধি তুই ওখানেই থাকবি? হ্যাঁ, ওখানে থাকলে পড়াশোনাটা একটু বেশি ভালো হয় আমার। আচ্ছা। শহর থেকে তেদের গ্রাম অনেকটাই দূরে। আমি কি তের প্রেমে পড়ে যাচ্ছি? আচ্ছা, আমি কি অমানুষটাকে ভালোবাসতে শুরু করেছি? ও আমায় ভালোবাসে তো? দুজন একসাথে কথাটা বলে ওঠে। জোরে বলেনি, কিন্তু ফিসফিসিয়ে বলেছে, শোনার জন্য যথেষ্ট। এই আপনি কি বললেন? তুই কি বললি? আমি বলছিলাম আমি এই পরিবেশটাকে ভালোবাসি। ও, আর আমি বলছিলাম যে এই জায়গাটা ভালো না। আপনি ভালোবাসি এরকম কিছু একটা বলেছেন। আমার থেকে তুই বেশি জানিস দেখছি। জাঙ্কুকের সাথে কি যেন রিলেশনে আছে সেটা তো আমরা জানি, কিন্তু তে জাঙ্কুকের সাথে রিলেশনে আছে কারণ সে সেদিন সকালে উঠে দেখতে পেয়েছিল জাঙ্কুকের ফোনও ছিল এবং সম্ভবত সেখানে ভিডিও রেকর্ড হচ্ছিল। আর তে সেগুলো ডিলিট করাতে চায়। আর তের তো সন্দেহ হচ্ছিল যে জাঙ্কুক হয়তো জিমিনের কথায় এইসব করছে। গাড়িতে যেতে প্রায় 4 ঘন্টা লেগেছে। তে বাড়িতে চলে আসে। বাইরে জেহব আর যিশু দাঁড়িয়ে ছিল। তেকে গাড়িতে দেখে জেহব একটু অবাক হয়, কারণ এরকম গাড়ি তাদের নেই। আর তার উপরে জাঙ্কুককে দেখে আরো বেশি অবাক হয় সে। তে গিয়ে যিশুকে জড়িয়ে ধরে। কেমন আছো মামনি? বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, মামনিকে আগে দেখো, আমি তো তোমার কেউ না। জাঙ্কুক এগিয়ে এসে বলে, তে তাহলে আমি যাই। আচ্ছা বাবা, তুমি কে? আমি আমি তোর ফ্রেন্ড আঙ্কেল। আমি এদিকে একটু এসেছিলাম, তাই ভাবলাম ওকে নিয়ে আসি। আচ্ছা এসো, তুমি এসে বসো। না না থাক। আরে না, বসো বাবা। না, ওনরা দুইজন এত করে বলছে, একটু বসেই না হয় গেলে। আর এই রোদের দুপুরে একটু বসেই যাও। জাঙ্কুক ভিতরে আসে। তেদের বাড়িটা সে আগে ফোনে দেখেছিল, কিন্তু ভাবতে পারেনি এত বড়। জাঙ্কুকদের বাড়ির প্রায় ডবল হবে বাড়িটা। ঢুকে অবাক হয়ে যায়, এত সুন্দর বাড়ি, এত সুন্দর করে সাজানো, রাজপ্রাসাদের মতো বাড়িটা। তোমরা 3জন এখানে বসো, আমি তোমাদের জন্য শরবত করে আনছি। সব 3জন বসে। জাঙ্কুক তের কাছে জিজ্ঞাসা করে, তে আগে কখনো বলনি তো যে তোমার বাড়ি এত বড়? আঙ্কেল জানেন, তে কলেজে এমনভাবে থাকে যেন ও একটা মিডল ক্লাস মেয়ে। বাট আপনাদের বাড়ি দেখে তো আমি সত্যি, তার হবে না জমিদার বাড়ি বলে কথা। কি?
কোনোদিন বলনি তো এই ব্যাপারে? না মানে এমনি। মামনি শরবত কোথায়? সানা নিয়ে আসছে মা। আচ্ছা বাবা, তুমি কি করো? আমি তোর সাথে পড়ি। ও আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা, উনি এমএলএ। এমএলএ? তুমি কি কিম নাম শুনের ছেলে? হ্যাঁ আঙ্কেল। যে হোক যেন ভূত দেখার মতো চমকে যায়। আরে কি হলো তোমার? আরে না না, এমনি হঠাৎ একটু মানে। না মানে আমি আর লিসা মানে তোমার তোমার আন্টি একসঙ্গে পড়তাম। মাঝে শুনেছিলাম ওনাদের ফ্যামিলির কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ছেলেটা মারা গেছে, তাই আর কি। আরে না না, অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি ওরকম, এসব গুজব। ও আচ্ছা, তোমার আন্টি এখন কোথায় থাকে? উনি শহরেই থাকেন। আচ্ছা, ওনার স্বামী কি করে? ওনার স্বামী মারা গেছে বহুদিন। ও আচ্ছা, উনি বিয়ে করেনি তারপর? না না, ওনার একটা মেয়ে আছে তো, তাই আর করেনি। মেয়ের নাম কি শোনা? ও জিমিন। ও আচ্ছা, ভালো নাম। ওকে আবার আমার সম্পর্কে বলো না, আমাদের দুজনের রিলেশনটা অতটা ভালো না, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, আজকে না হয় বললাম না, যেদিন তোমার মেয়েকে বিয়ে করবো সেদিন তো জানতেই পারবে। কিছু বললে বাবা? আমি এই ব্যাপারে বলবো না, তাই বলছিলাম। আচ্ছা বাবা, তুমি বেরোবে না? এই তো এলো, এখনই চলে যাবে? না মানে এখন তো 3:30 বাজে। যেতে 4 ঘন্টা মতো লাগবে। যেতে 4-5 ঘন্টা মতো লাগবে, 7টা-8টা বেজে যাবে। আর সামনে তো ইলেকশন, তোমার এরকম বাইরে ঘোরাঘুরি করা উচিত না। ঠিক আছে আঙ্কেল, যাই। হ্যাঁ বাবা, পরে একদিন এসো। হ্যাঁ, পরে আসতে বলার কি দরকার ছিল? তোর বাবাকে একটু বোঝাবি তো ভদ্রতা কাকে বলে। ঠিক আছে মামনি, তুমি রাগ করো না। চলো, তোমাকে কিছু বলবো, রুমে চলো। তারপর যিশু আত্মে উপরে রুমে যায়। বাহ, তুমি তো আমার রুমটা ভালোভাবে পরিষ্কার করে রেখেছ। আর রাখবো না? তুই আমার একটা মাত্র মেয়ে, তা সুগা এলো না কেন? ওই যে সামনে এক্সাম, তাই। এবার বল, কি বলবি? আমিও মনে হয় বুঝতে পারছি যে তুই কি বলবি। তে একটু লজ্জা পায়, তারপর লজ্জা নিয়ে তারপর বলে, ওই যে ছেলেটা এসেছিল না, জাংকুক। হ্যাঁ, ওর সাথে না মানে ও আমার বয়ফ্রেন্ড। তুমি ওর বাবাকে বলো না যেন। আরে ঠিক আছে, আর ছেলেটাকে তোর সাথে যা মানিয়েছে না, আমার খুব ভালো লেগেছে। আর ওই ছেলেটার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার কত ভালো মামনি। এটা বলে যিশুকে জড়িয়ে ধরে। আচ্ছা, সুগা প্রেম টেম করে না তো? না না, ও তো মেয়েদের ধারে কাছেই যায় না, যেন মেয়েতে ওর অ্যালার্জি। একটা মেয়ে যেন কলেজে ওকে খুব ভালোবাসে। মেয়েটা এমনি দেখতে সুন্দর, পড়াশোনায় মোটামুটি ভালো। আর তোমার ছেলে যেন কি করেছে? কি করেছে? কি করেছে রে? ওই মেয়েটাকে 2টো থাপ্পড় মেরেছে। কি? ওই তো পুরো বাবার মতো হয়েছে। ওই জানোয়ারের দ্বারা কিছু হবে না, শেষে দেখবি ওর বিয়েটাও হবে না। জি, কি ব্যাপার জিমিন, আমাকে এখানে দেখা করার জন্য ডাকলে যে? আসলে সুগা, এটা বলে জিমিন হাঁটু গেড়ে সুগাকে প্রপোজ করে দেয়। সুগা এতে অবাক হয়নি, কারণ আশেপাশের ডেকোরেশন দেখে সে বুঝতে পেরেছিল জিমিন এমন কিছু একটাই করবে। সুগা রাজি হয়ে যায়। সত্যি সুগা, সত্যি? জিমিন সুগাকে জড়িয়ে ধরে। আমি তোমায় খুব ভালোবাসি, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। আনন্দে তো জিমিন কান্নাই করে দেয়। চলো না সুগা, ডিনার করে আসি। তারপরে সুগা জিমিন ডিনার করে। জিমিন তো খুব খুশি, মানে ও এত খুশি যে ও নিজেও জানে, মানে ও এত খুশি নিজের লাইফে কোনোদিন হয়নি। সুগা, আমায় ড্রপ করে দেবে? তুমি তো বাইক নিয়ে এসেছো।
ঠিক আছে চলো। সুগা জিমিনকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। তারপরে জিমিন বাইরে যায়। গিয়ে যখন লিসা দরজা খোলে, জিমিন লিসাকে জড়িয়ে ধরে। মা মা মা, তুমি জানো আজকে কি হয়েছে? লিসা মেয়েকে এত খুশি আগে কোনোদিন দেখেনি, তাই তারও খুব ভালো লাগছে। যদি তুই না বলিস তাহলে কি করে জানবো কি হয়েছে? জানো মা, আমি একটা ছেলেকে পছন্দ করতাম। আমি ওকে আমি ওকে প্রপোজ করেছি আর ও রাজি হয়ে গিয়েছে। আমি না সত্যি খুব খুশি। বলার পরে জিমিন বুঝতে পারে যে সে কি বলেছে কার সামনে। না মানে মা তুমি, আমি না মানে মা, আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে বলো না ওকে ছেড়ে দিতে। আরে আমার পাগলি মেয়ে, তুই যেখানে খুশি আমিও সেখানে খুশি, কিন্তু ওই ছেলেটার সঙ্গে আমার দেখা করাবি। কবে করাবো? পারলে কালকেই করা। দেখো মা, আজকে রিলেশনে গিয়েছি, কালকে দেখা করাতে পারবো না, 1-2 সপ্তাহ হোক। সুগা আজকে প্লিজ চলো না ওই পার্কে ঘুরে আসি। সন্ধ্যার দিকে যাব আর রাতের দিকে চলে আসবো, আর তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি। সুগার ইচ্ছে না থাকলেও সে বলে ঠিক, সে যেতে রাজি হয়ে যায়। এই কদিনে সুগার রিলেশনে 1-2% দিলেও জিমিন পুরো 100% দিয়েছে। সুগা যতই তাকে ইগনোর করুক, যতই কষ্ট দেওয়ার চেষ্টা করুক, জিমিনের কোনো খারাপ লাগেনি। সে বরং হাসি মুখে সবটাই সহ্য করে নিয়েছে। তার মনে হয়েছে যে সুগা ইন্ট্রোভার্ট, কথা বলতে তেমন একটা পছন্দ করে না। রিলেশনে গেলেই যে 24 ঘন্টা তার সাথে চিপকে থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। বিকালের দিকে তারা সেই জায়গায় যায়, গিয়ে অনেক ঘোরাঘুরি করে। শেষে জিমিন কোনো কিছু না বলে সুগার ঠোঁটে কিস করে দেয়। সুগা জিমিনকে ধাক্কা দিয়ে জোরে একটা থাপ্পড় মারে। জিমিন তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু তখন সুগা জিমিনের হাতটা ধরে। দেখো জিমিন, আমি ইচ্ছা করে দিইনি, আসলে আমার এরকম পছন্দ না। আরে না না ঠিক আছে। জিমিনের প্রচুর কান্না করতে ইচ্ছা করছিল। চোটটা সত্যি তার খুব জোরে লেগেছে, আর এই চোটটা তাকে প্রথম দিনের কথা মনে করিয়ে দিয়েছে। তাও সে চোখে জল থাকা সত্ত্বেও সে হাসি মুখে বলে, আরে না না, আমারই দোষ ছিল। না বলে আমি তোমাকে কিছু না বলে হঠাৎ করে। যাই হোক সুগা, তোমায় যেটা বলবো, মা তোমাকে আজকে ডিনারে যেতে বলেছে। এখন তুমি যদি না যাও তাহলে মা অনেক রাগারাগি করবে। কি, তুমি তোমার মাকে আমাদের ব্যাপারে বলে দিয়েছ? হ্যাঁ, দেখো আমার বাবা নেই, মা আছে, তাই মাকে সব তো বলতেই হবে। প্লিজ তুমি না করো না, চলো। সুগার আর উপায় থাকে না, সে চলে যায়। লিসা দরজা খোলে। সুগার জিমিনকে দেখে হাসে, ভালোভাবে সুগাকে ভিতরে আসতে বলে। রাত তো প্রায় হয়ে গেল, চলো ডিনারটা করে নি, খেতে বসে কথা বলবো। তারপর তিনজন মিলে ডিনার করতে বসে। দেখো জিমিন বলল এইসব খাবার তোমার পছন্দ, তাই রান্না করেছি, ভালো না হলে কিছু মনে করো না। না না ঠিক আছে আন্টি। বাবা তুমি কি করো? মা, তোমাকে বললাম না আমরা দুইজন একসঙ্গে পড়ি। ও তাই তো, তোমার বাবা কি করে? আপনার মেয়ে তো আমার সাথে প্রেম করে, আমার বাবার সাথে না। লিসা হেসে ওঠে। জানো জিমিনের বাবা এরকম কথা বলতো। যাই হোক বাবা, তোমার বাড়িটা কোথায়? জিমিন বলছিল এই তুমি এখানকার। তখনই সুগার ফোনে কারো একটা কল আসে। সুগা কলটা ধরে। কি? আচ্ছা আমি আসছি। সরি আন্টি, আমাকে একটু যেতে হবে, ইমার্জেন্সি আছে। উফ মা, তোমাকে এত প্রশ্ন করতে কে বলেছিল গো? তা আমি কি শুনতেও পাই না নাকি? আমি তো শুধু এটা জানার চেষ্টা করছিলাম ও তোর প্রতি সিরিয়াস কিনা। তুমি এসব প্রশ্ন করে ওকে আনকমফোর্টেবল করে দিলে। তুমি কি জানো এখন
তখন একটা ছেলের জন্য নিজের মার সাথে এমন করবি? এটা বলে লিসা রেগে চলে যায়। কি রেতে, তোর ফোন করার এই সময় হলো? তোর মেসেজটা দেখতে পাইনি যে। কি করিস সারাদিন তুই যে মেসেজ দেখতে পাস না? যাই হোক, পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, কালকেই তুই বাড়ি চলে আয়। ঠিক আছে, আসছি। দেখতে দেখতে ওদের পরীক্ষাও শেষ হয়ে যায়। আজকে ওদের বিদায়ের দিন, তাই অনুষ্ঠান হচ্ছে। এমএলএ সাহেব এসেছেন, উনিও কিছু বক্তৃতা রাখবেন। যেহেতু আর এক সপ্তাহ পরে ইলেকশন, তে কালো কালারের একটা শাড়ি পরেছে, আর জিমিন নর্মাল যেসব ড্রেস পরে আসে সেই সবই পরেছে। তেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অনেকগুলো ছেলে তেকে দেখে উল্টো পাল্টা বল। জাঙ্কুক এটা খেয়াল করেছে, কিন্তু তেকে সে সত্যি খুব সুন্দর লাগছে। জাঙ্কুক তেকে দেখে পুরো পাগল। তের আশেপাশে একটু কম যাচ্ছে, কারণ আরএম তাকে কঠোরভাবে বারণ করে দিয়েছে ঝামেলা করতে। কিন্তু তখন কয়েকটা ছেলের কথা সে শুনতে পায়। উফ, ওই তেকে পুরো মাল লাগছে। ইস, যদি ওকে এক রাতের জন্য পেতাম। কথাটা শুনে জাঙ্কুকের রাগ হয়ে যায়। ছেলেগুলোর দোষ আছে, কিন্তু তে কেন এরকম পড়ে আসবে? প্রথমে সে ছেলেগুলোকে দেখে, সাইডে নিয়ে গিয়ে দুজনকে সেই মার দেয়। তারপর তের কাছে আসে, যেখানে অনুষ্ঠান হচ্ছিল তার দূরেই ছিল তে। জাঙ্কুকের সাথে দেখা করবে তাই দাঁড়িয়েছিল 7 নম্বর রুমের ওখানে। জাঙ্কুক এসে তেকে টান মেরে টানতে ওই ঘরে নিয়ে যায়। কেউ খেয়াল করেনি, কিন্তু সুগা খেয়াল করেছে। জাঙ্কুক গিয়ে তেকে থাপ্পড় মারে। এই, তোকে ড্রেস পরে আসতে কে বলেছে? ওরা জানিস তোর নামে কি সব বলছিল? যাই বলুক, তাতে কি? তে কথা শেষ করার আগে সুগা দেখেছিল জাঙ্কুক থেকে নিয়ে আসছে এদিকে, তাই সে ওইখানে আসে। এসে এই অবস্থা দেখে। যেহেতু সে জানতো না জাঙ্কুকের তের রিলেশনের ব্যাপারে, হয়তো জাঙ্কুক তের সাথে অসভ্যতামি করেছে, তাই সে জাঙ্কুককে বাইরে নিয়ে আসে। দুজনের ভিতরে ভীষণ মারপিট হয়। আর আমি বক্তৃতা দিচ্ছিল, তখন একজন এসে বলে, এমএলএ সাহেব, ওখানে দুটো ছেলে মারামারি করছে, আপনি একটু যদি এসে। উফ, আমি এখন ইম্পর্টেন্ট একটা কথা বলবো, তুই এখন যা। তার কিছুক্ষণ পরে আরিম সেই ইম্পর্টেন্ট কথাগুলো বলতে শুরু করে। তার মাঝখানে একজন এসে বলে, তার মাঝে ওই লোকটা আবার এসে বলে, স্যার বলছিলাম না দুইজন মারামারি করছে। তার ভিতরে একটা আপনার। আরিমের তো মাথায় হাত। সে তার জরুরি বক্তৃতার কথা ভুলে গিয়ে দৌড়ে যায় ওইখানে। দেখে দেখে সুগার জাঙ্কুক মারামারি করছে। আরিম গিয়ে ছেলের কলার ধরে, আর তার বডিগার্ডদের বলে, একে বাইরে রেখে আসো। আবারও যায়, গিয়ে সুগার কাছে ক্ষমা চায়। সুগাকে বলে, আমি জানি না কি নিয়ে ঝামেলা হচ্ছিল, কিন্তু ভুলটা যে ওর সেটা আমি বুঝতে পেরে, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বলে সে চলে যায়। জাঙ্কুক আর সুগার মারামারি ভাইরাল হয়ে গেছে। ওই দুটো ছেলে যারা ছিল তারা রিপোর্টারদের বলেছে যে সুগার জাঙ্কুক একটা মেয়েকে পছন্দ করতো, তাই নিয়ে নাকি তাদের মধ্যে ঝামেলা। এই নিউজ যেহেতু দেখেছে, দেখার পরে সে বাড়ি থেকে বেরিয়ে যায় তেদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে সুগার থেকে খুব মেরেছে। তুই বল, জাঙ্কুকের সাথে তোর কি সম্পর্ক? তুই ওর সাথে কেন রিলেশনে গেলি? রিলেশনে যাওয়া কি পাপ? হ্যাঁ পাপ। ওর মতো ছেলের সাথে তুই কেন গেলি রিলেশন? তুই যে জিমিনের সাথে রিলেশনে আছিস, এটা এটা আমি জানি। তোকে কে বলেছে? জিমিনি বলেছে আমায়। রাত 10টা বাজে জেহব সবে পৌঁছেছে সুগার তেদের বাড়িতে। তেকে কিছু জিজ্ঞাসা করার আগে ডোরবেল বেজে ওঠে। বাইরে দাঁড়িয়েছিল জাঙ্কুক, দরজাটা তেই খুলেছিল। তে, চল আমার সাথে। কোথায় যাব? দেখ, জিমিনের খুব খারাপ অবস্থা, তোকে। তে, চল আমার সাথে। কোথায় যাব? হসপিটালে। কেন? জিমিনের খুব খারাপ অবস্থা। জিমিন জিমিন সুইসাইড করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আর ওর ব্লাড গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। তোর রক্তের গ্রুপ আর ওর রক্তের গ্রুপ তো এক। তুই চল, রক্ত দিবি।
রক্ত দেবে মানে ও কোথাও যাবে না। তোর জন্য এটা সব হয়েছে। আমি হসপিটাল থেকে আসি, তারপর তোকে দেখছি বলে জাঙ্কুক থেকে নিয়ে যায়। জিহো ভিতরে ছিল, সে এসে দেখে এই অবস্থা। ওটা এমএলএর ছেলে না? হ্যাঁ, আর তোর সাথে প্রেম করে। কি? ওরা কোথায় গেছে? হসপিটালে। ওরা হসপিটালে গেছে। তাড়াতাড়ি গাড়ি বের কর। জাঙ্কুক খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, তাই অনেকটা আগেই চলে গেছে। জেহোবার সুগাও আসে। জাঙ্কুকের গালে খুব সজোরে একটা থাপ্পড় মারে। জাঙ্কুক নিচে পড়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে আমার বাড়ি থেকে তুলে আনিস? তারপরে তারপরে দেখে ওখানে লিসা বসে আছে। লিসা আর আরএম। লিসা ঝোঁককে খেয়াল করে। জিহো জিহো ফিরে তাকায়, পিছনে লিসা আর আরএম ছিল। লিসা দৌড়ে এসে জিহোকে জড়িয়ে ধরে। তুমি এতদিন কোথায় ছিলে?